হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি ইলেকট্রিক এনার্জি অ্যান্ড পাওয়ার এই অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেমস করব। ছায়াপ্রকাশের বই থেকে সেট ওয়ানটা এখানে করতেই হবে। তো সেট ওয়ানে আমি ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমস তো পরীক্ষার জন্য সেগুলো করব। ওকে, তো প্রতিবারই বলি যে অঙ্কগুলো ভালো করে পড়বে, ডাটা খাতায় নোট করবে, আর রিকোয়ার্ড ফর্মুলা খাতায় লিখবে অবশ্যই। ওকে, তো আমি প্রথমে যে অঙ্কটা করছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা 5-এর দাগে। 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক কেটলি 15 মিনিটে 1 লিটার জলকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করতে পারে। তো জলকে উত্তপ্ত করতে শক্তির শতকরা কত ভাগ ব্যয়িত হয়? ওকে, খুব ভালো অঙ্ক। তো প্রথমে কেটলি দ্বারা কেটলিতে সরবরাহকৃত শক্তি কত? কেটলিতে সরবরাহকৃত শক্তি মানে এনার্জি E = PT। পি দেওয়া আছে 500 ওয়াট, টাইম দিয়ে জুল পেয়ে যাব, এত জুল। আর জলকে উত্তপ্ত করতে তাপ শক্তি কত? H = ms থিটা। সেখান থেকে তাপ শক্তি ক্যালোরি বেরোবে, তাকে জুল করে নেব, দিয়ে শতকরা হার পেয়ে যাব। তো প্রথমে তাহলে কি দেওয়া আছে এখানে না 50 দেওয়া আছে। সাপোজ টাইম দিয়েছে 15 মিনিট, তাহলে 15 × 60 সেকেন্ড। আর পি দিয়েছে 500 ওয়াট। তাহলে কেটলিতে সরবরাহকৃত শক্তি বৈদ্যুতিক কেটলিতে সরবরাহকৃত সাপ্লাই যেটা শক্তি, সাপোজ E = কি হয় PT। ওকে, P 500 15 60 জুল। এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 45400 জুল। ওকে, আচ্ছা, আবার জলকে উত্তপ্ত করতে 1 লিটার জল, তাহলে আবার 1 লিটার জল M = 1 লিটার। তো 1 লিটার জলের ভর কত হয়? 1 কেজি হয়। সিন্স 1 লিটার জলের ভর কত? 1 কেজি। আপেক্ষিক তাপ জলের 4000 জল আপেক্ষিক তাপ। আর যদি আমরা 1 লিটার ভর 1 কেজি গ্রাম সিজিএসে করি, গ্রামই করি, তাহলে বা 1 কেজি করলে ঠিক আছে। জল আপেক্ষিক তাপ 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, জুল পার কেজি কেলভিন। ওকে, আর থিটা হচ্ছে এখানে উষ্ণতা বৃদ্ধি 100 - 25 75 ডিগ্রি সেলসিয়াস। দেয়ারফোর তাহলে জলকে উত্তপ্ত করতে প্রয়োজনীয় শক্তি, দেয়ারফোর জলকে উত্তপ্ত করতে প্রয়োজনীয় শক্তি তাপ শক্তি, সাপোজ W বা H = ms থিটা। তাই 1 4200 থিটা 75, এত ক্যালোরি জুল করে নিই এটাকে। 1 × 420075 ইন্টু 1 ক্যালোরি, মানে এটা হয়ে যায়, আচ্ছা সরি, এটা ms থিটা আমাদের হয়ে যাবে 4200 ঠিক আছে, এত তাপ শক্তি জুল হয়ে যাবে, এত জুল। ওকে, জুল পার কেজি কেলভিন, এটা কেজি ক্যান্সেল হয়ে যাবে, কেলভিন বৃদ্ধি আর ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি ক্যান্সেল হয়ে যাবে, তা এত জুল হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে গেল না, এটা হয়ে যাবে 315300 জুল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট। ওকে, এটা আউটপুট। তাহলে আমাদের শক্তির পরিমাণ, ব্যয়িত শক্তির পরিমাণ হয় সবসময় আউটপুট বা ইনপুট। দেয়ারফোর ব্যয়িত শক্তির শতকরা পরিমাণ কত হয় সবসময় না, আউটপুট হচ্ছে এইটা 315300 আর 45400 ইন্টু 100%।
ক্যালকুলেশন করলে এটা আসবে 70%। ওকে, 70%। নেক্সট যে অঙ্কটা করবো সেটা ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, সেটাও এটা 5-এর দাগে ছিল আমাদের সেট 1-এ। নেক্সট যে অঙ্কটা সেটা 10-এর দাগে। অঙ্কটা পড়ছি 10-এর দাগে। বলছে 110 ভোল্ট 550 ওয়াট হিটারকে 220 ভোল্ট মেইনসে ব্যবহার করতে হবে। একটা 110 ভোল্টের হিটার যেটা 110 ভোল্ট সহ্য করতে পারে কয়েলটা, সেই কুণ্ডলটাকে ব্যবহার করতে হবে 220 ভোল্ট মেইন লাইনে। অর্থাৎ 220 ভোল্ট মেইন লাইনে ব্যবহার করতে গেলে কুণ্ডলটা পুড়ে যেতে পারে। তাই বলছে এই কুণ্ডলীর সঙ্গে শ্রেণী সমবায়ে কত রোধ এক্সট্রা লাগাতে হবে। ওকে, তাহলে 10-এর দাগে। তাহলে 110 ভোল্ট 550 ওয়াট হিটারের রোধ, মানে হিটারের মানে কুণ্ডলীর রোধ আর কি। রোধ আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার বাই পি করলে এটা আসবে 22 ওহম। ওকে, ভি স্কোয়ার পি করলে আসবে 22 ওহম। আর এবং গৃহীত প্রবাহ হিটারের প্রবাহ নেয় কত, আই ইকুয়াল টু পি বাই ভি। পি বাই ভি করলে হবে 5 অ্যাম্পিয়ার। ওকে, এখন এটাকে ব্যবহার করতে হবে 220 ভোল্ট মেইনসে। তো ধরা যাক যে শ্রেণী সমবায়ে x ওহম রোধ যুক্ত করতে হবে। না, 220 ভোল্ট মেইনস ভোল্টেজে ব্যবহার করতে গেলে শ্রেণী সমবায়ে x ওহম রোধ লাগাতে হবে। দেয়ারফর তুল্য রোধ কত হচ্ছে, তুল্য রোধ হচ্ছে 22 প্লাস x। সাপোজ দিস ইজ আর ড্যাশড। সাপোজ তুল্য রোধ হচ্ছে আর প্রাইম। ওকে, তাহলে নাও এখন ভি প্রাইম ইকুয়াল টু আই আর প্রাইম ওহমস ল থেকে। ভি প্রাইম হচ্ছে 220, আই হচ্ছে 5, আর প্রাইম হচ্ছে 22 প্লাস এক্স, দ্যাট ইজ 44 ইকুয়াল টু 22 প্লাস এক্স, দেন এক্স ইকুয়াল টু 22 ওহম। তাহলে এক্সট্রা শ্রেণী সমবায়ে 22 ওহম রোধ লাগাতে হবে। ওকে, তারপর যে অঙ্কটা করবো সেটা তোমাদের হচ্ছে এখানে যে অঙ্কটা, এরপর নেক্সট যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 11-এর দাগে। ওকে, 11-এর দাগে বলছে 2 ওহম আর 6 ওহম। 2 ওহম আর 6 ওহম, এখানে 12-এর দাগে হবে, সরি 12-এর দাগে। 2 ওহম আর 6 ওহম মানের দুটি রোধকে শ্রেণী সমবায়ে রেখে একটি 12 ভোল্ট তড়িৎচালক বলে উৎসের সঙ্গে যোগ করলে প্রতিটি রোধে কত ক্ষমতা ব্যয় হবে। 2 ওহম 6 ওহম দুটো রোধ সমান্তরাল রেখে 12 ভোল্ট তড়িৎচালক বলের সঙ্গে যুক্ত করলে প্রতিটি রোধে কত ক্ষমতা ব্যয় হবে। ওকে, তাহলে আমি অঙ্কটা ছবিটা আঁকলে সার্কিটটা বোঝা যাবে। ওকে, বারো দাগে সাপোজ একটা রেজিস্ট্যান্স সমান্তরালে আছে। এটা 2 ওহম 6 ওহম, কারেন্ট আই আর তড়িৎচালক বল হচ্ছে এখানে 12 ভোল্ট। ওকে, ই সমান 12 ভোল্ট। 12-এর দাগে অঙ্ক যেটা আমরা করছি সেটা 12-এর দাগে। তো প্রতিটি রোধে কত ক্ষমতা ব্যয় হবে, তাহলে এখানে আই বের করিনি, মূল কারেন্ট দুটো আছে সমান্তরাল সমবায়ে। তাহলে বর্তনীর তুল্য রোধ কত, দেয়ারফর বর্তনীর তুল্য রোধ আর ইকুয়াল টু 2 ইন্টু 6 বাই 2 প্লাস 6, 12/8 মানে 1.5 ওহম। আর ইকুয়াল টু বর্তনীর তুল্য রোধ। ওকে, বর্তনীর তুল্য রোধ হচ্ছে এখানে 2 ওহম আর 6 ওহম তুল্য রোধ। আচ্ছা, তুল্য রোধ এখানে লাগবে না, তুল্য রোধ 12/8, ঠিক আছে, তুল্য রোধ লাগবে। ওকে, আই বের করতে হবে। তাহলে আই মানে সাপোজ এখানে
এটা ধরো ভোল্টেজ, তাহলে আই মানে কত? মূল প্রবাহ। তাহলে মূল প্রবাহ আই ইকুয়াল টু ই বাই তুল্য রোধ মানে আর 12/1.5, দ্যাট মিন্স 8, আই ইকুয়াল টু 8 অ্যাম্পিয়ার। ওকে, আই ইকুয়াল টু 8 অ্যাম্পিয়ার। তাহলে আই ওয়ান কত হবে? এখানে আই ওয়ান কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে সমান্তরাল সমবায়ে, রোধের প্রবাহ মাত্রা ভাগ হয়ে যায়। দেয়ারফর আই ওয়ান ইকুয়াল টু ভি বাই, ভি মানে 12/2, 6 অ্যাম্পিয়ার। তাহলে আই টু ইকুয়াল টু 12/6, তাহলে 2 অ্যাম্পিয়ার। আই টু ইকুয়াল টু, দেয়ারফর 2 ওহম রোধে ব্যয়িত ক্ষমতা, দেয়ারফর 2 ওহম রোধে ব্যয়িত ক্ষমতা সাপোজ কত না আই ওয়ান স্কোয়ার ইন্টু 2, তাহলে 6 স্কোয়ার ইন্টু 2, তাহলে 72 ওয়াট। ওকে, 72 ওয়াট। আর 6 ওহম রোধে ব্যয়িত ক্ষমতা সিমিলারলি আই টু স্কোয়ার ইন্টু 6, তাহলে আই টু স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 6, 24 ওয়াট। ওকে, এটা ছিল আমাদের 12 দাগে। তারপর যে অঙ্কটা করবো সেটা তোমাদের 14 দাগে। খুব ভালো অঙ্ক, দেখো 14 দাগে বলছে 110 ভোল্ট আর 60 ওয়াট আর 110 ভোল্ট 100 ওয়াট দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে রাখা হয়েছে। রেখে সমবায়ের দু প্রান্তে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যোগ করা হলো। ওকে, তার শ্রেণী সমবায় কী হয়? দুটি বাতিতে একই কারেন্ট যাবে। বলছে বাতি দুটির কার্যকর ক্ষমতা কত হবে, এর ফলে কি ঘটনা ঘটবে। আমি কি বললাম, ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে। নেক্সট 14, সাপোজ এটা একটা বাতি আর এইটা একটা বাতি, 220 ভোল্ট মেইনসে ব্যবহার করতে হবে। 220 ভোল্ট। এই বাতির রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্স R2, মূল কারেন্ট I, এখানে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে শ্রেণী সমবায়ে কারেন্টটা কী হয়, আর এখানে I প্রথম বাতির রোধ পেয়ে যাব, আর শ্রেণী সমবায়ে কারেন্ট একই যাবে I কারেন্ট। তাহলে এখানে প্রথম যে বাতিটা হচ্ছে রোধ বের করতে হবে 110 ভোল্ট 60 ওয়াট। তাহলে 110 ভোল্ট 60 ওয়াট বাতির রেজিস্ট্যান্স রোধ R1, R1 ইকুয়াল টু কত? ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার বাই পি করলে, ভি স্কোয়ার বাই পি করলে এটা হবে 201.67 ওহম। আর গৃহীত প্রবাহ কারেন্ট কত নেয় এই বাতিটা, সাপোজ কারেন্ট নেয় I1, ধরো পি বাই ভি। পি বাই ভি করলে এটা আসবে, পি বাই ভি এটা করলে হবে 0.5454 অ্যাম্পিয়ার, 0.5454 অ্যাম্পিয়ার। ওকে, সিমিলারলি নেক্সট যে বাতিটা আছে 110 ভোল্ট 100 ওয়াট, 110 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ R2, ভি স্কোয়ার বাই পি এটা হবে 121 ওহম। আর গৃহীত প্রবাহ I2 পি বাই ভি এটা হবে পি বাই ভি করলে 110 বাই 100 পি বাই ভি, তাহলে এটা হবে 0.909 অ্যাম্পিয়ার। ওকে, এটা হচ্ছে ভি আর এটা পি। ওকে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি। এই বাতির পাওয়ার, এটা ভোল্টেজ। ওকে, আচ্ছা এখন লাইনে সাপ্লাই কারেন্ট, মূল এটা লাইনে সরবরাহকৃত প্রবাহ I ইকুয়াল টু কী হয় না ভি বাই তুল্য রোধ R1 প্লাস R2। ভি 220,
তাহলে 220 বাই এই রেজিস্ট্যান্স বসালে 201.67 প্লাস 121, এটা হবে 0.6818 অ্যাম্পিয়ার। ওকে, সিন্স I গ্রেটার দেন I1, অতএব প্রথম বাতির ফিলামেন্ট পুড়ে যাবে। ওকে, আর যেহেতু শ্রেণী সমবায় আছে, এই বাতিটা কেটে গেলে এই বাতিটি জ্বলবে না, আর দ্বিতীয় বাতিটি জ্বলবে না। দ্বিতীয় বাতিটি জ্বলবে না, কারণ যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত। শ্রেণী সমবায়ে কি হয় না, একটা যন্ত্রের কার্যকারিতা নষ্ট হয়ে গেলে ওই বর্তমানে অন্যান্য যন্ত্রগুলি কার্যকারিতা নষ্ট হয়ে যায়, যেটা সমান্তরাল সমবায়ে হয় না। ওকে, আর এখন প্রথম বাতির কার্যকর ক্ষমতা, দেয়ারফোর প্রথম বাতির কার্যকর ক্ষমতা মানে এই যে কারেন্টটা, I কারেন্টে কত তার এফেক্টিভ পাওয়ার, তাহলে এই I কারেন্ট I² ইন্টু রেজিস্ট্যান্স R1। ওকে, I² ইন্টু R1, I² মানে এই যে I² ইন্টু R1 করলে আসবে 93.75 ওয়াট। ওকে, আর R1। আর দ্বিতীয় বাতির কার্যকর ক্ষমতা I² R2, এটা বসালে আসবে 25 ওয়াট, 56.25 ওয়াট। ওকে, এটা ছিল তোমাদের 14। নেক্সট যে অঙ্কটা করবো সেটা হচ্ছে এখানে আমাদের নেক্সট অঙ্কটা, সেটা হচ্ছে 16 বলছে 5 ওহম আর 10 ওহম রোধ দুটি, একটা সার্কিট আছে, যে 5 ওহম আর 10 ওহম রোধ দুটিতে ক্ষমতার অনুপাত কত হবে। ওকে, আমি এখানে দেখাচ্ছি সার্কিটটা এঁকে। এটা হচ্ছে 16, 5 ওহম আর 16 দিস রেজিস্ট্যান্স, এখানে দুটো শ্রেণী সমবায়, তার সঙ্গে আবার দুটো রেজিস্ট্যান্স শ্রেণী সমবায় দিয়ে তারপরে সমান্তরাল সমবায়। ওকে, 5 ওহম 3 ওহম, 5 ওহম 3 ওহম, 10 ওহম 2 ওহম। ওকে, তাহলে কারেন্ট এখানে ধরে যাচ্ছে কারেন্ট I, এখানে কারেন্ট I, দিস ইজ I1, I2। তাহলে এখানে আমাদের কী বের করতে হবে না, প্রথমে বর্তনীর তুল্য রোধ বের করে নেব। তুল্য রোধ, ধরো এটা A বিন্দু, সাপোজ এখানে বিভব ধরো VA, এটা B বিন্দু, এর ভোল্টেজ VB, তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু VC। ওকে, এটাকে V ধরলাম। তাহলে এখানে তুল্য রোধ দেখো, এখানে এই দুটো শ্রেণী সমবায় আছে, 5, 3, 8 শ্রেণী সমবায় থাকলে তুল্য রোধ 8 ওহম, আবার এই দুটো শ্রেণী সমবায় আছে তুল্য রোধ 10 + 2 12 ওহম, 12 ওহম। ওকে, তাহলে এখানে দেয়ারফোর বর্তনীর তুল্য রোধ যেহেতু সমান্তরাল সমবায়, দেখো তুল্য রোধ ধরো সাপোজ ক্যাপিটাল R, তাহলে 8 × 12, 8 + 12, এটা করলে আসবে 4.8 ওহম, 4.8 ওহম। ওকে, মূল প্রবাহ, তাহলে মূল প্রবাহ I ইকুয়াল টু V বাই তুল্য রোধ, V বাই R, তাহলে V বাই 4.8 অ্যাম্পিয়ার। এবার I1 কত হবে, therefore I1 ইকুয়াল টু V বাই এই দুটো রেজিস্ট্যান্স
শ্রেণী সমবায় তার তুল্য রোধ, তাহলে ভি বাই 8 অ্যাম্পিয়ার। সিমিলারলি আই টু ইকুয়াল টু ভি বাই 10 প্লাস 2, তাহলে ভি বাই 12 অ্যাম্পিয়ার। এবার কি বলেছে না 5 ওহম রোধে ব্যয়িত ক্ষমতা, দেয়ারফোর 5 ওহম রোধে ক্ষমতা, সাপোজ এই রোধে ক্ষমতা ধরো অনুপাত বলেছে, বাই অনুপাত, তারপর বলেছে 5 ওহম রোধে আর 10 ওহম, তাহলে 10 ওহম রোধে ক্ষমতা, তাহলে ক্ষমতা মানে এখানে আই স্কোয়ার 5 ওহম রোধে, তাহলে I1 স্কোয়ার ইন্টু ওই রেজিস্ট্যান্স 5, I2 স্কোয়ার ইন্টু 10, তাহলে I1 বাই I2 হোল স্কোয়ার ইন্টু হাফ। এবার I1 বাই I2 কত হচ্ছে এখানে, I1 বাই I2 ভি বাই 8 ভি বাই 12, তাহলে 12 বাই 8, 4 3 যা 4 2, 3 বাই 2, তাহলে 3 বাই 2 হোল স্কোয়ার, তাহলে 3 বাই 2 3 বাই 2 1 বাই 2, তাহলে কত হয়ে গেল 9 বাই 8। এটা ছিল 16 দাগে। তারপর যে অঙ্কটা করবো সেটা দেখো খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 19 দাগে, 19 বলছে একটি তড়িৎ বর্তনীর এক অংশে 20 ওহম রোধের একটি তড়িৎ যন্ত্র আছে। যন্ত্রটির সমান্তরালে 5 ওহম রোধের একটি শান্ট যুক্ত করা হলো। মূল প্রবাহ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে যন্ত্রটিতে ক্ষমতা ব্যয়ের হার প্রারম্ভিক হারের কত অংশ। ওকে, এটা 19 দাগ অঙ্ক, ছবিটা আঁকলে বুঝতে পারবে। দুটো কেস আছে। প্রথম ক্ষেত্রে কি আছে দেখো, প্রথম ক্ষেত্রে আছে ধরো একটা রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, একটা সেল আছে ধরো, কারেন্ট যাচ্ছে I1 ধরো, সেল ইএমএফ অভ্যন্তরীণ রোধ। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে মূল প্রবাহ I1 সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস আর। প্রথম ক্ষেত্রে মূল প্রবাহ এটা পেয়ে গেলাম। দেয়ারফোর এই আর রোধে মানে তড়িৎ যন্ত্রে আর কি ব্যয়িত ক্ষমতা, মানে তড়িৎ যন্ত্রে ব্যয়িত ক্ষমতা সাপোজ P1 I1 স্কোয়ার আর, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি আছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, এই তড়িৎ যন্ত্রের সঙ্গে একটা শান্ট রোধ লাগানো আছে, শান্ট রোধ 5 ওহম, আর হচ্ছে এখানে কত 20 ওহম, আর ছিল 20 ওহম। ওকে, তাহলে এখানে কারেন্ট কত যাচ্ছে, আর মূল কারেন্ট কনস্ট্যান্ট আছে, মানে মূল কারেন্ট I1 আছে। সাপোজ এখানে কারেন্ট যাচ্ছে I2। সেকেন্ড ক্ষেত্রে এই ছবিটা দেখো। তো দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখো এই তড়িৎ যন্ত্রের কারেন্ট কত, দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহ সাপোজ I2 মানে সাপোজ এটা মনে করো তুমি গ্যালভ্যানোমিটার, ফর্মুলা কি IG ইকুয়াল টু I ইন্টু, এটা গ্যালভ্যানোমিটার মনে করো জি মনে করো IG, তাহলে আমরা কি জানি না IG ইকুয়াল টু সিন্স IG ইকুয়াল টু I ইন্টু এস বাই এস প্লাস জি। ওকে, তাহলে এই ফর্মুলা থেকে I2 ইকুয়াল টু I1 ইন্টু এস মানে 5 প্লাস 5 বাই 5 প্লাস 20। ওকে, তাহলে I2 ইকুয়াল টু কত হয়ে গেল না I1 ইন্টু 1 বাই 5। দেয়ারফোর এখন তড়িৎ যন্ত্রটিতে দ্বিতীয় ক্ষেত্রে, এখন তড়িৎ যন্ত্রটিতে ব্যয়িত ক্ষমতা সাপোজ P2 মানে কি হয় I2 স্কোয়ার ইন্টু আর, I2 স্কোয়ার মিনস I1 বাই 5 হোল স্কোয়ার ইন্টু আর, 2 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে
এখানে দেখো P2/P1, P2/P1 করলে হয়ে যাচ্ছে P2 মানে I1/5 হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে I1 স্কোয়ার বাই 25 আর 2 নম্বর ইকুয়েশন এটা। তাহলে I1 স্কোয়ার R/25, তাহলে P2 হচ্ছে I1 স্কোয়ার R/25, ভাগ করলে হবে 1/25, তাহলে P2 হচ্ছে এখানে 1/25 P1। তাহলে যন্ত্রটিতে এখন ক্ষমতা ব্যয়ের হার প্রারম্ভিক হারের 1/25। ওকে, এবার যে অঙ্কটা করবো তোমাদের সেটা হুইস্টন ব্রিজের একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক, 20 দাগে, আমার বইতে 20 দাগে অঙ্ক। এটা 19 ছিল, তারপরে অঙ্কটা 20। বলছে একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুতে রোধের অনুপাত আছে 3:1:12:4, বাহুগুলিতে ক্ষমতার অনুপাত কত? ওকে, এটা আছে 20 দাগে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজের ছবি আঁকতে গেলে আমরা বলেছিলাম এই যেরকম ছবিটা আঁকবে, দুটো পয়েন্ট এরকম ভার্টিক্যাল দিবে আর দুটো হরাইজন্টাল দিবে। হুইস্টন ব্রিজ দিলে ছবিটা একদম নিখুঁত হবে। ওকে, এটা গ্যালভানোমিটার, কারেন্ট থ্রু গ্যালভানোমিটার IG, আর এটা PQRS। ওকে, এখানে কারেন্টে যাচ্ছে I, কারেন্ট I, আর কারেন্ট I1 I2। এবার P বাহুর বা রোধের অনুপাত কত? 3:1:12, তাহলে 3:1:12:4। তাহলে P/Q, তাহলে আমরা জানি যে ব্রিজের প্রতিমিত অবস্থায় দেখো P/Q = R/S, তাহলে এখানে 3/1 = 12/4, তাহলে প্রতিমিত অবস্থার শর্ত সিদ্ধ হচ্ছে। অর্থাৎ যেহেতু প্রতিমিত অবস্থার শর্ত সিদ্ধ হচ্ছে, অতএব কারেন্ট থ্রু গ্যালভানোমিটার 0, গ্যালভানোমিটারে কোনো কারেন্ট যাবে না, মানে এই I1 কারেন্টটা এই লাইনে যাবে আর I2 কারেন্ট আবার এই এর মধ্য দিয়ে যাবে। ওকে, অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্স শ্রেণী সমবায় আর এই দুটো শ্রেণী সমবায়, তাহলে বর্তনীর এখন তুল্য রোধ পেয়ে যাব। এটা শ্রেণী সমবায় হলে 3 আর 1 4 ওহম, আর এটা শ্রেণী সমবায় হলে 12 4 16 ওহম। ওকে, 16 ওহম। তাহলে এখন বর্তনীর তুল্য রোধ, মানে ব্রিজের তুল্য রোধ হচ্ছে ক্যাপিটাল তুল্য রোধ, ধরো সাপোজ 4 × 16/4 + 16, তাহলে এটা তুল্য রোধ পেয়ে গেলাম বর্তনীর, সেটা হচ্ছে 3.2। ওহম। এখন এবার এই রোধে কারেন্ট বলেছি, তাহলে এখানে ভোল্টেজ বিভব পার্থক্য ধরতে হবে। সাপোজ এটা A বিন্দু, এটা এখানে ভোল্টেজ VA, এটা B বিন্দু, তাহলে VA - VB = VC, তাহলে V কত হবে না, V = হবে I × তুল্য রোধ। ওকে, V বা V বলতে পারি এটা। তাহলে এখন I1 কত হবে? দেয়ারফর I1 মানে এই লাইনে কারেন্ট, V বাই এই তুল্য রোধ, V/3 + 1। ওকে, তাহলে V/4 অ্যাম্পিয়ার। সিমিলারলি I2 এই লাইনে V/12 + 4, তাহলে V/16 অ্যাম্পিয়ার। নাও I1/I2, এই রেশিওটা আমার লাগতে পারে, মানে এই I1/I2 দেখা যাক কত হয়। তো ভাগ করলে I1/I2, তাহলে 16/4
মানে 4, দ্যাট মিন্স 4 হয়ে গেলে তার বলতে পারি যে I1 সমান 4I2, I1 সমান 4I2। এখন এবার ব্যয়িত ক্ষমতা, ব্রিজের বাহুগুলিতে ক্ষমতার অনুপাত, দেয়ারফর বাহুগুলিতে ক্ষমতার অনুপাত, ক্ষমতা মানে কি হয় I স্কোয়ার আর, তাহলে এখানে I1 স্কোয়ার ইন্টু 3 ইস টু I1 স্কোয়ার ইন্টু 1 ইস টু I2 স্কোয়ার ইন্টু 12 ইস টু I2 স্কোয়ার ইন্টু 4। ওকে, তাহলে I1 স্কোয়ার মানে 4I2, তাহলে 4I2 হোল স্কোয়ার ইন্টু 3, 4I2 হোল স্কোয়ার ইন্টু 1 হোল স্কোয়ার, ওকে, ইস টু I2 স্কোয়ার ইন্টু 12, I2 হোল স্কোয়ার ইন্টু 4। তাহলে 16 3 যা 48 ইস টু 16 ইস টু I2 সব কেটে যাবে, I2 স্কোয়ার সব ক্যান্সেল হয়ে গেল, তাহলে 12 ইস টু 4, দ্যাট মিন্স 12 ইস টু 4 ইস টু 3 ইস টু 1। এটাই হচ্ছে নির্ণয় অনুপাত। এখন যে অঙ্কটা করবো সেটা তো 22-এর দাগে, 22-এর দাগে অঙ্কটা পড়ছি আমি। বলছে 5 অ্যাম্পিয়ার ফিউজ, 5 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করে 220 ভোল্টে কতকগুলি 60 ওয়াট বাতিকে নিরাপদে জ্বালানো যায়। লাইনের সাপ্লাই কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ওকে, মানে ফিউজ, আর মেইন ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তো লাইনের সর্বোচ্চ ক্ষমতা পেয়ে যাব I ইন্টু ভি, আর 60 ওয়াট বাল্ব লাগানো যাবে ধরো n সংখ্যক, তাহলে n ইন্টু 60 সমান সর্বোচ্চ ক্ষমতা। ওকে, 22-এর দাগে। এখানে বলছে যে বাড়ির মেইন ভোল্টেজ, তাহলে এখানে মেইন ভোল্টেজ ধরো V ইকুয়াল টু 220 ভোল্ট, ওকে, আর ফিউজ মানে I ধরো 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ ফিউজ মানে কি, ফিউজ মানে অর্থাৎ বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ আর কি, ফিউজ মানে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ। ফিউজ পাই 5 অ্যাম্পিয়ার মানে হচ্ছে ফিউজ 5 অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ হচ্ছে I হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার। দেয়ারফোর লাইনে সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে কত IV, তাহলে 5 ইন্টু 220, ওকে, সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছিল এখানে লাইনে 1100 ওয়াট। দেয়ারফোর মানে সর্বোচ্চ ভোল্টেজ না, সর্বোচ্চ ক্ষমতা, লাইনের সর্বোচ্চ ক্ষমতা, ওকে। আচ্ছা, এবার 60 ওয়াট ধরা যাক, n সংখ্যক বাতি 60 ওয়াট জ্বালানো যাবে লাইনে, তাহলে দেয়ারফোর n সংখ্যক বাতির ক্ষমতা হচ্ছে n ইন্টু 60 সমান 1100, তাহলে n ইকুয়াল টু 1100/60, এইটা আসবে 18.33, অর্থাৎ 800টি বাতি 18 একসঙ্গে মানে সর্বোচ্চ জ্বালানো যাবে, ওকে, 800টি বাতি একসঙ্গে জ্বালানো যাবে, ওকে। এখানে তারপরে যে অঙ্কটা করবো সেটা লাস্ট অঙ্ক তোমাদের সেট 1-এ, আমি সেটা যেটা করছি সেট 1-এর 27-28-এর দাগে, 27-এর দাগে বলছে একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা
একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক তড়িৎ শক্তি ব্যয় কত, বিওটি ইউনিটের মান কত? ওকে, তাহলে আমরা জানি যে নাম্বার অফ বিওটি ইউনিটস হচ্ছে ওয়াট ঘন্টা বাই 1000। তা নাম্বার অফ বিওটি ইউনিট আমাদের বের করতে হবে, ওয়াট আওয়ার বাই 1000 আর বলেছিলাম। তো যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের বইতে সেটা 27 দাগে। তো নাম্বার অফ বিওটি ইউনিট কি হয়, ওয়াট আওয়ার বাই 1000। এবার ওয়াট কত ওয়াট না 10টি 40 ওয়াট প্লাস 10টি 80 ওয়াট আর একটি 80 ওয়াট। এবার দৈনিক 6 ঘন্টা 30 দিনের মাসে, তাহলে মোট ওয়াট ঘন্টা পেয়ে গেলাম বাই 1000। এটা করলে আসবে 158.8 এত ইউনিট। ওকে, 158.4। তাহলে আমরা জানি যে 1 বিওটি সমান 3.6 10⁶ জুল পড়েছি। দেয়ারফোর এত বিওটি হচ্ছে কত, 158.4 ইন্টু 3.6 10⁶ জুল। ক্যালকুলেশন করলে এটা আসবে 5.7 10⁸ জুল। ওকে, তো আমি তোমাদের এখানে তড়িৎ শক্তি আর তড়িৎ ক্ষমতা এই চ্যাপ্টারের সেট ওয়ান অঙ্ক আমি ইম্পর্টেন্ট টাইপস অঙ্ক করেছি, ডিফারেন্ট টাইপস অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তো এই অধ্যায়ের আমরা সেট ওয়ান করলাম, সেট টুর বেশি অঙ্ক নেই, ওই গোটা 6 অঙ্ক আছে, তো সেট ওয়ান অঙ্ক করলেই হবে। তো এই ক্লাস আমি এই চ্যাপ্টার শেষ করলাম। নেক্সট আমরা পড়াবো ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চুম্বকত্ব, ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।